ওদের ভিতরে আসতে বলেন। নেতৃবৃন্দ, আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং যুবদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং শ্রমিক দলের লোকজনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যারা বাইরে গিয়ে তাদেরকে প্রতিনিধিত্ব করান। আমাদের আজকের প্রধান আকর্ষণ প্রধানমন্ত্রী এখনই মঞ্চে আসছে বক্তব্য দেওয়ার জন্য। আমাদের চেয়ারগুলো আপনার হাঁটাহাঁটি না করে যত অবস্থানে বসে পড়ুন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ চেয়ারগুলো দিকে একটু দৃষ্টি দেন, বিশেষ দৃষ্টি দেন। মিকাইল, সাইফুল, ইমরুল, বিষয়টা একটু গুরুত্ব দাও। এখন আজকে এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, আজকে এই সভার মূল বক্তব্য রাখবেন ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেব। জনাব সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ভাই বোনেরা, গোপালগঞ্জে আজকে আমার রাজনৈতিক জীবনের এক সময় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে এখানে একবার বক্তব্য রেখেছিলাম, আরেকবার দায়িত্ব নিয়ে এখানে বক্তব্য আমার অত্যন্ত ভালো লেগেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলে কিছু গ্রুপিং থাকে না রে, কিছু কোন্দলও থাকে। এটা নেতৃত্বের প্রতিযোগিতা, অন্য কিছু না। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এখানে যারা সমস্ত সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, জনাব শরফুজ্জামান জাহাঙ্গীর সাহেব, তিনি সভাপতি ছিলেন গোপালগঞ্জের, সকল সিনিয়র নেতৃবৃন্দ গোপালগঞ্জে, তারা সবাই এক মঞ্চে বসে গোপালগঞ্জের সভাটিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে তারা সফল করতে ঐক্যবদ্ধভাবে পাশাপাশি বসে তার সভাকে সফল করেছে। আজকের এই সভায় উপস্থিত আছেন আমার সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে জনাব শামা উভয়, সহ সাংগঠনিক সম্পাদক, আমার স্নেহস্পদ, আমার ছাত্র দলের সাবেক সহকর্মী সেলিমুজ্জামান সেলিম। উপস্থিত আছেন আইনাঙ্গনে অত্যন্ত মানে কি বলে আমাদের একেবারে বিপদের সময় আমাদের একটা নিদানকালের আমাদের বন্ধু যারা মেজবা সাহেব, জয়নাল আবেদিন মেজবা সাহেব, সহ সাংগঠনিক সম্পাদক, আমার ছাত্র দলের আমার সেই সময়কার সহকর্মী খন্দকার মাসুকুর রহমান, তিনি ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, তিনি উপস্থিত আছেন। উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী নেতা, এই গোপালগঞ্জে তিনি 5ই অগাস্টের পরে সাংগঠনিক কর্মকাণ্ড করতে এসে ফ্যাসিস্ট বাহিনী, ফ্যাসিস্ট শক্তি পতিত যে স্বৈরাচারী নেতৃত্ব রয়েছেন তার হামলার মধ্যে তিনি বেঁচে গেছেন। আপনাদের সবার সে মৃত্যুঞ্জয়ী নেতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস.এম. জিলানী। গোপালগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। বন্ধুগণ,
আমি আসলে আজকে যখন এখানে বক্তব্য রাখতে আসি আমার অত্যন্ত অসুস্থ। তাকে গতকালকে হাসপাতালে ভর্তি করার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছিলেন। শুধুমাত্র গোপালগঞ্জে আসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করে মঞ্চে থাকা অবস্থায় আমার কন্যা, সেও একজন ডাক্তার, বিদেশে থাকে, আমাকে জানালো তার মায়ের অবস্থাটা আরো খারাপ। আপনারা খেয়াল করেছেন আমি মঞ্চ থেকে একবার উঠে যে বাসায় কথা বলেছি। স্বাভাবিকভাবে মনটা আমার খুব ভালো নয়, দ্রুত আমি ঢাকায় ফিরতে চাই এবং তাকে হাসপাতালে ভর্তি করাটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সবার কাছে আমার স্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। তো বন্ধুগণ, অনেকে বলেছেন গোপালগঞ্জের কথা বলেছেন এবং আমি শুনেছি গোপালগঞ্জে নৌকা মার্কা নাকি এটা ঘাঁটি। কেন নৌকা মার্কা ঘাঁটিটা কেন? নৌকা মার্কা গোপালগঞ্জকে কি দিয়েছে? এখানে একজন পুলিশের আইজি ছিলেন জনাব বেনজির আহমেদ। তিনি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জোর জবরদস্তি করে তিনি তাদের ব্যক্তিগত খামার করেছিলেন। বাংলাদেশের জনগণের লুটের টাকায় জনগণকে তিনি জিম্মি করেছিলেন। খুন, গুম, মিথ্যা মামলা দিয়ে এই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি হাজার হাজার কোটি টাকা তিনি অবৈধভাবে কামিয়েছিলেন এবং গোপালগঞ্জে তিনি এখানে একবার জমিদারি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন। হালাল পুঁজিতে তিনি কাজ করবেন, সম্পত্তি করবেন, ব্যবসা করবেন, চাকরি করে, কোনো সমস্যা নেই, যে কোনো নাগরিক পারে। কিন্তু তার সম্পত্তি কি হালাল টাকায়? অবৈধ টাকায় মানুষের চোখের পানির বিনিময়ে তিনি সম্পদ অর্জন করেছেন। এই সংখ্যালঘু মানুষের সম্পত্তিগুলো তিনি কম টাকায় কিনেছেন, গায়ে করে কিনেছেন। ওই ঢাকার ভূমিদস্যুদের কথা আপনারা শুনেছেন না? এই ভূমিদস্যুদের মতো একটু বালু ফেলে যে জায়গায় দখল করে ফেলেন, আপনি কি বিক্রি করতে হবে বাধ্য। কত বড় আপনার ভূমিদস্যু চিন্তা করেন। আজকে এই সম্পত্তি ভোগ করার কেউ আছে? তার আজকে প্রত্যেকে দেখলাম তার পরিবারের বিরুদ্ধে এবং তার বাচ্চাদের বিরুদ্ধে পর্যন্ত মামলা হয়েছে। আমাদের দেশে আমরা ছোটবেলায় শুনতাম চোর কি বলে, চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে, নাকি? আচ্ছা, তো আমাদের সরকারের অবস্থা যে তাই। মাঝে মধ্যে দেখে অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা, বিরোধীর অনেক আগে পগার পা, নাকি? এরপরে যদি বলে যে বেরোজের দেশ থেকে নিষেধাজ্ঞা, অমুক সাবেক মন্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা, এগুলো ফাজলামি না অন্য কিছু। তো এই ফাজলামগুলো আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট জানতে চাই যে এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? এবং আপনি দেখেন সবকটা কিন্তু পালিয়ে গেছে এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগ করে দিয়েছে। এখন মাঝে মধ্যে শুনি যে দেশ থেকে নিষেধাজ্ঞা, এই সমস্ত নাটক বন্ধ করেন। আমরা চাই তাদেরকে ধরতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু নাটক করা চলবে না। অনেক নাটক হয়েছে। আমরা বারবার বলি দেশের সামনে এখনো বিপদ আছে, বিপদটা কাটেনি। একজন বক্তা ওনার মেম্বার সাহেব আমাদের, তিনি একবার বলেছিলেন ক্ষমতায় কিন্তু এসে যান। হ্যাঁ, যদি অবাধ নিরপেক্ষ ভোট হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে নির্বাচনে জিতবে। কিন্তু সেই নির্বাচনটা যাতে বাধাগ্রস্ত হয় তার চেষ্টা চালানো হচ্ছে। এখন 2:35 বাজে, 2.5 ঘন্টা আগে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা। এখন তো দেশে সরকার আছে, খুব বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। ওই পাকিস্তানে আমরা মাঝে মধ্যে শুনি পাকিস্তানে যে রাষ্ট্রীয় অকার্যকর, যেখানে গণতন্ত্র কাজ করে,
সেই পাকিস্তান আমরা মাঝে মধ্যে দেখি ওখানকার সেনাবাহিনী বিমানের নানান ঘাঁটিতে মাঝে মধ্যে পেছন থেকে কে একটা হামলা করে, একটু মানে মটকা মটকা বোমা টোমা ফাটায়, এই ধরনের ঘটনা পাকিস্তানের বেলাটা। কিন্তু সেই আলামত বাংলাদেশে কেন? তার কারণটা হচ্ছে বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন না হয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। আমরা যদি একটি ফাঁসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি, তাহলে আমরা ষড়যন্ত্র সাধ করতে পারবো না। আমরা অবশ্যই ষড়যন্ত্র সাধ করতে পারবো। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল শক্তি, সকল রাজনৈতিক, সকল ছাত্র সংগঠন সবাই মিলেই আমরা 5ই আগস্ট শেষ করেছিলাম। 16 বছর ধরে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে 16 বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্টে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে প্রাথমিক বিজয় অর্জন হয়েছিল, সে অর্জনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি পালিয়েছে, তাদের পতন ঘটেছে। কিন্তু তাদের দোসররা এখন পর্যন্ত নানা জায়গায় আছে। একজন উপদেষ্টা বলেছিলেন শুধু ডিসিদেরকে বিদায় নয়, যারা রাতের ভোট করেছে, জনগণের ভোট হরণ করেছে, যারা জনগণকে ভোট দিতে দেয়নি। আমি তো আপনার অনেকে আমি টকশোতে বলেছিলাম, আপনাদের খেয়াল থাকলে গোপালগঞ্জের ভাইদের উদ্দেশ্যে বলেছিলাম, শেখ হাসিনাও কিন্তু বৈধভাবে নির্বাচনে যেতে নাই গত 3টি নির্বাচনে। বলবেন কিভাবে? আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম হাসিনার জমানায়, হাসিনার রক্তচক্ষু, হাসিনার পুলিশ, হাসিনার সেনাবাহিনী, জানি কার যে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা, তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমি সাহস করে বলছিলাম যে ভোটের যে ইয়ে থাকে না, আমাদের ব্যালট থাকে না, তো ব্যালটের একটি অংশ এটা বলে মুড়ি বই নাকি, এই মুড়ি বইয়ের মধ্যে আপনার নাম থাকবে, আপনার কত নম্বর ভোটার, কোন ওয়ার্ড ইত্যাদি লেখা থাকে। তারপরে আপনি যখন ভোট দিতে যাবেন, আপনি কি করবেন? অক্ষর জ্ঞান সম্পূর্ণ আপনি সাইন করবেন আর তারপরে টিপসই দেবেন। আমি বলেছিলাম গোপালগঞ্জ নির্বাচনী আসনে, ওই টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া নির্বাচনী আসনে কোন কেন্দ্রে ওখানে জনগণ 10%-এর বেশি ভোট দেয় নাই। ওনাকে 10%-এর বেশি ভোট দেয় নাই, বাকি 90% ভোট ছিল হারাম, 10% ভোট ছিল সর্বোচ্চ হালাল। বলেন কেমনে হারাম? কারণ ওই যে ভোটার, যে আপনার ব্যালট পেপার, ওখানে কোন ভোটারের ওখানে সাইন নাই, স্বাক্ষর নাই, শুধুমাত্র ছিঁড়েছে এবং ভাস করে ব্যালটে ভরেছে। তাহলে কি নির্বাচনের জেতাটাকে হালাল হলো? উনি হালাল পন্থায়, অথচ উনি নির্বাচনে জিততে পারতেন। আমি বলি না যে হাসিনা জিততে পারতেন না, আমি এটা বলি না, আমি মনে করি হয়তো হাসিনা জিততেও পারতেন, কিন্তু তাকে কেন হারাম পন্থা অর্জন করতে হলো? ওনার দলের নেতা কর্মীরা ওনাকে বৈধ ভোটে জিততেও সাহায্য করে নাই। এত গুণধর নেতা কর্মী ওনার এই অঞ্চলে। আরেকটি বলেছে জাস্ট ব্যালট পেপারটা ছিঁড়ে বাক্সের মধ্যে বলছে যে নেত্রী আপনি এত পার্সেন্ট ভোট পেয়েছেন, এত ভোট পেয়েছেন যে আপনার ধারে কাছে কোনো নেতা নাই। দেখেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাত্র 5,000 ভোট পেয়েছে। আর কারণ আপনি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ক্যাম্পেইন করতে দেন না, ভোটারদের কাছে যেতে দেন না, ভোট কেন্দ্রে ভোটারদেরকে আসতে দেন না, আপনার কর্মীরা দেয়নি। সেজন্য তিনি জাল ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বারবার। এই কথা আমি ওনার আমলেই বলেছিলাম। এটা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি শেখ হাসিনা প্রমাণ করতে পারেন যে না তিনি বৈধভাবে নির্বাচিত হয়েছিলেন, তাহলে আমি বাংলাদেশের রাজনীতি থেকে আমার মতো লোক পদত্যাগ করে তো যায় আসে না। কিন্তু বলেছিলাম ওনার গোপালগঞ্জের বাড়ির আঙ্গিনার একজন কর্মচারী হিসেবে ওনার খাতেন থাকো সারা জীবন, যদি মিথ্যা প্রমাণ করতে পারে। কিন্তু সেই চ্যালেঞ্জ শেখ হাসিনা এবং তার সরকার কোনদিন গ্রহণ করে নাই, কারণ ঘটনাটা ছিল সত্য। এখনো বলছি প্রশাসনের কাছে যদি সেই ব্যালট বক্স গুলো থাকে, কারণ এটা থাকার কথা। এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হলো আমি দামি নির্বাচন, সে আমি দামি নির্বাচন 95% জানবো। তো চিন্তা করে রাজনীতি
রাজনৈতিক নেতা যখন দেউলে হয়ে যায়, জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাদের জাল ভোটের প্রয়োজন পড়ে। রাজনৈতিক নেতা যখন জনগণের কাছে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়, তাকে জুলুমবাজ হতে হয়, তখন তাকে খুন গুমের আশ্রয় নিতে হয়। এটি হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কারোর গায়ে লেখা থাকে না। ফ্যাসিবাদ হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই ধরনের চরিত্র তাদের থাকে যারা জনগণকে বিশ্বাস করে না, জনগণের ক্ষমতায়নকে যারা বিশ্বাস করে না। এবং আমাদের সংবিধানের মধ্যে দেখা যায় জনগণ তার নিজের ইচ্ছায়, নিজের পছন্দে তিনি তার প্রতিনিধি নির্বাচন করবেন। সেটি হচ্ছে গণতন্ত্রের কথা। আমরা কি গত ৩-৪টি নির্বাচনে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছিলাম? আমরা পারি নাই। সেজন্য আমাদের দাবি আজকে যে সভাটি আমরা করছি, জনগণ তার পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচিত করবে। সরকারটি হতে হবে জনগণের সরকার, সরকারটি হতে হবে মানুষের জন্য সরকার, যেটা ইংরেজিতে বলে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। অর্থাৎ জনগণ দ্বারা জনগণের জন্য সরকার হতে হবে। কিন্তু আমাদের দেশে তো জনগণের সরকার হয় না, আমাদের দেশে হয় জমিদারি সরকার। একবার ভোটে নির্বাচিত হলে 5 বছর আর জমিদারদের খোঁজ পাওয়া যায় না। জমিদার সাহেবরা জনগণের কাছে ভোটের, এখন তো ভোটের আগেও যায় না, ভোটের পর তো যাওয়ার পরের কথা। এবং তার মনে করেন লুটপাট করার চেষ্টা, শোষণ করা হচ্ছে তাদের পৈতৃক অধিকার। এই ব্যবস্থাটা ভাঙার জন্য 5ই আগস্টে বিপ্লব হয়েছে। বিপ্লবের সমাপ্তি ঘটেছে প্রাথমিক পর্যায়ে 16 বছর আন্দোলনে। আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি। বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি। এখন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করতে চায়। এই জন্য উচিত হবে এই সরকারকে ধানায় পানের পথ না ভেবে কোন উপদেষ্টা যদি বলেন আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে ছাত্র সংসদ নির্বাচন, তারপরে হবে জাতীয় নির্বাচন। আবার কেউ কেউ কোন দল বলছে যে শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। ভালো কথা, বিচার করতে কত বছর লাগবে? কত বছর বিচার করে আমরা আওয়ামী লীগের জামানায় দেখেছি কি জামাতের নেতাদেরকে যখন ফাঁসি দিয়েছে কয় বছর লেগেছে? 5-10 বছর, আরো বেশি। আরো আমি জামাতের নেতাদের তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে শেখ হাসিনা, তাদের এই বিচার করে ফাঁসিতে ঝুলাতে কি 1 বছর লেগেছে, 2 বছর লেগেছে? বছরের পর বছর এই তথাকথিত প্রহসনী বিচার করতেও তাদের প্রায় 10 বছর লেগেছে। 75 সালের 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যার নামে সকল হত্যাকাণ্ডকে আমি নিন্দা করি। কোন মুসলমান আরেকজন হত্যাকাণ্ডকে সমর্থন করে না। তো সেই হত্যাকাণ্ডের পরে যাদেরকে তিনি মনে করছেন তার পিতার হত্যার জন্য দায়ী, তাদেরকে ফাঁসি দিয়েছেন কত বছরে? বহু বছর পরে তাদেরকে ফাঁসি দিয়েছেন বিচারিক করতে। আমরা কি সেই নির্বাচনের জন্য আগামী 5 বছর 10 বছর অপেক্ষা করব? এমনি তো পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীরা 3টার সময় সংবাদ সম্মেলন করে, আবার ফেসবুকে একজন লিখছেন সাংবাদিকদেরকে যে সংবাদ সম্মেলন করতে দেবে, ঘড়ি মোবাইল সব ঠিকঠাক থাকবে তো? চিন্তা করেন দেশের অবস্থা। কারণ দেশে একটা নির্বাচিত সরকার না থাকার কারণে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। অর্থাৎ এখানে কোনো মালিক নাই, যে যার মধ্যে ফ্রিস্টাইল চলছে। সকালবেলা টেম্পু লিগ, দুপুরবেলা খেলা লিগ, নানান ধরনের প্রতিষ্ঠান এখন শাহবাগে নানান জায়গায় এই দাবি ওই দাবি নানান একটা ব্যতিব্যস্ত করে রেখে সরকার। সেজন্য দেশে একটা দায়িত্বশীল জনগণের সরকার দরকার, একটা কর্তৃত্বশীল সরকার দেশে দরকার, যার নির্দেশ সরকারি কর্মকর্তারা মানতে বাধ্য হবে। একজন উপদেষ্টা বলেছেন ডিসি সাহেবদের যারা রাতে ভোট করছেন তাদের চাকরি থেকে বাদ দিয়েছেন, পুলিশদেরকে ধরা হবে। এতদিন লাগে নাকি? আপনারা জানেন না 18 সালের নির্বাচনে কোন কোন এসপি সাহেব, কোন কোন ওসি সাহেব তারা রাতের ভোটে এমপি বানিয়েছেন, ব্যালট বক্স ভরেছেন, জানেন না? ওই 18 সালের 14 সালের এসপি যারা যেখানে আছেন তাদেরকে এখন পর্যন্ত বসে রেখেছেন কেন? তাদেরকে ইতিমধ্যে সময় নাই, এখনই বাতিল করতে হবে, চাকরি থেকে বাদ দিতে হবে। স্বৈরাচারের ভূত সরকারের মধ্যে রেখে তখন গণতন্ত্র কায়েম করা যায় না। এই জন্য ওই সমস্ত ওসি, ওই সমস্ত এসপি
বিএনপিদের যেখানে যারা ছিলেন এই সমস্ত কাজে যারা সাহায্য করছেন তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে। একটি সংবাদ দেখলাম পিপিএম এবং কি বলে বিপিএম কি বলে এই যে সরকার পুলিশ সাহেবদেরকে পদক্ষেপ দেয় এবং আপনি দেখবেন যতগুলো বিপিএম হয়েছে অধিকাংশ দেখবেন খুনে অভ্যস্ত, ডাকাতিতে অভ্যস্ত, চুরিতে অভ্যস্ত, ধর্ষণে অভ্যস্ত, অন্যের বউ হাইটেক করতে অভ্যস্ত। কোন ভালো পুলিশ অফিসার বিপিএম এবং বিপিএম খুব কম পেয়েছে। সুতরাং শেখ হাসিনার আমলে যত বিপিএম যা যা হয়েছে সমস্ত কিছু বাতিল করতে হবে, খারিজ করে দিতে হবে, ওগুলো নিয়ে দিতে হবে। এই বিপিএম এর পদক রাখার কোন অধিকার বেনজির এবং বেনজিরের মতো লোকদের থাকার কথা। সুতরাং ওগুলো কেড়ে নিতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকাল 10টা থেকে আপনারা এখন পর্যন্ত আছেন, তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাইলে আমাদের সুন্দর বাংলাদেশ আমাদের গড়তে হবে। সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের রাজনীতিকেও সুন্দর করতে হবে। হানাহানি, ভেদাভেদ এগুলো রাখা যাবে না। এবং আমি বিশ্বাস করি এই গোপালগঞ্জে যদি ফেয়ার নির্বাচন হয়, যে সমস্ত মানুষেরা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতারিত হয়েছে, অর্থাৎ আপনাদেরকে পরিত্যক্ত করে অর্থাৎ যখন প্রয়োজন নৌকায় ভোট মারার জন্য লোক লাগে, মিছিলের জন্য লোক লাগে, আবার কামাই এবং লুটপাট করার পরে যখন নিজে ভেঙে যেতে হয়, আপনাদের কাউকে বলে গিয়েছিল শেখ সেলিম এবং অন্যান্য নেতারা যে বাইরে এখন আমি পালাচ্ছি, চাচা আপন পরের মতো তোমরা পালাও, বলেন নাই তো, যার মতো তিনি ভেঙে গিয়েছেন। অতএব এই সমস্ত দায়িত্বহীন নেতাদের পেছনে যারা ছিলেন, আমার ধারণা তারা অনেকেই উত্তপ্ত। সাধারণ মানুষ যারা, তারা কেন নৌকা মার্কার এই জোটজুড়ি এই আওয়ামী লীগের নেতাদের চুরি চামারি সহযোগী তারা কেন হবে? নিশ্চয়ই তারা হবে। সেজন্য আমরা বলতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তো আমরা নতুন বাংলাদেশ গড়ব, নতুন রাজনীতি করব, সবাই ঐক্যবদ্ধভাবে করব। আমি আশ্বস্ত করতে এবং ব্যক্তিগত বিশ্বাস করি, আমরা যারা এই ফরিদপুরের সাংগঠনিক জেলার দায়িত্ব আমরা নিয়েছি, গ্রেটার ফরিদপুরে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীতে ফেয়ার নির্বাচনে আমরা আমাদের দলের নেতা জনাব তারেক রহমানকে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ধানের শেষ পর্যন্ত আমরা বেশ কিছু নির্বাচনের প্রতিনিধি তাদেরকে আমরা উপহার দিতে পারবো। পারবেন না ইনশাআল্লাহ? আগামী দিনে অবশ্যই ফেয়ার নির্বাচনে, অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থীরা যাতে জয়যুক্ত, সেটা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আর এই ভেদাভেদ ভুলে যাওয়ার জন্য আমরা চমৎকার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামীতে দ্রুত আমরা কাউন্সিল গোপালগঞ্জ জেলা, সেখানে কর্মীরা নেতা বানাবেন। ঢাকা থেকে কাগজ দিয়ে প্রেস লিখে কোনো নেতা বানানো হবে না। আপনারা নেতা বানাবেন, আপনাদের নেতা আপনারা বানাবেন, আমরা কেউ বানাবো না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাগর জনগণ